ভাবা যায় যেই বক্তব্য দিছে পুরা কাঁপাই দিছে মায়েরি কি এটা নিয়ে এই মুহূর্তে পুরা ভাইরাল বা খুব ভাইবমূলক একটা অবস্থান তৈরি হয়েছে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসি দিয়ে দল ছেড়ে চলে যাবো না। একেবারে ধামাকাদার খবর, ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে। এবার সরাসরি হুমকি দিয়ে বসলো যে অবরোধ নীতি সেটাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হাত দেওয়ার সাহস যেন কেউ না করে, নইলে পরিস্থিতি খারাপ হতে একটুও সময় লাগবে না। তো এক শক্তিশালী খেলোয়াড় ময়দানে নেমে পড়েছে। খেলার নাম বাবাজি, এই কথাটি সবসময় শুনেছেন না, এই প্রবাদটি সবসময় শুনেছেন না। আজকে এটি একদম হাড়ে হাড়ে কিভাবে যে টের পেল। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতেই রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা প্রসঙ্গ টানেন মমতা। তাই বলে খেলার নাম বাবাজি, ঘটনাটা তাই হয়েছে। বাংলাদেশে আর একটা লড়াই আসছে, কিভাবে আসবে জানি না, কবে আসবে জানি না, কিন্তু আসবে, এবং সেইটা আগের চেয়ে বেশি ভায়োলেন্ট হবে, সহিংস হবে। আপনার আমার সবার প্রিয় শহীদ ওসমান হাদি, সেই ওসমান হাদির খুনের জন্য ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন। যেদিন ওই ফয়সাল এবং আলমগীর মেঘালয় থেকে গ্রেপ্তার হবার সাথে সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা ব্যানার্জিকে ফোন দিয়ে বলেছিলেন যে দিদি খবরদার, এটা নিয়ে তুমি আর মাথা চালা দিও না, এটা নিয়ে তুমি আর কোনো নাড়াচাড়া করো না, এটা তুমি এইখানেই চেপে যাও, নামটা তুমি বলো না। তার মানে কি অমিত শাহই ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে? এর পিছনে কি তাহলে ভারতের হাতি রয়েছে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক, ব্রেকিং নিউজ, মমতা ব্যানার্জি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি যদি ওসমান হাদির বিষয় নিয়ে মুখ খুলি তাহলে বাংলাদেশে তুলকালাম শুরু হয়ে যাবে। অর্থাৎ তিনি বুঝিয়েছেন ভারত স্পষ্টভাবে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে, যার কারণে তিনি কিছু গোপন তথ্য মানুষের সামনে প্রকাশ করতে চাচ্ছেন। ঠিক এমনটাই ইঙ্গিত দিয়েছে মমতা ব্যানার্জি। দর্শক, বাংলাদেশ এবং ভারত চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্রতিনিয়ত এরকম গরম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আপনার আমার সবার প্রিয় শহীদ ওসমান হাদি, সেই ওসমান হাদির খুনের জন্য ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেছেন। এবং তিনি বলছেন যে মমতা প্রশ্ন করতেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন, মমতা বলতেছেন যে আমি সেটা জানি, এবং তা প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল, অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় গিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখন নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। তিনি আরো বলেছেন যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দেশের স্বার্থে হাদির খুনিদের গ্রেপ্তারের বিষয়টি মমতাকে ফোন করে গোপন রাখতে চাপ দিয়েছিলেন বলে স্বয়ং মমতা অভিযোগ করতেছেন। এবং এর মাধ্যমে এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারতীয় সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর যে ইনভলভমেন্ট, এটা নতুন করে আবার ফাঁস করে দিলেন স্বয়ং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে আপনার আমার চেয়ে ঢের বেশি বেশি গোয়েন্দা ইনফরমেশন থাকে। তার এখন প্রশ্ন হচ্ছে যে র তো নিজে বাংলাদেশে এসে নিজের হাতে কাজটা করেনি, নিশ্চয়ই এই র এর এজেন্ট হয়ে কাজ করছে ফয়সাল করিম এবং আলমগীর শেখ। হাদির হত্যাকারীরা দুপুর 2টা থেকে রাত 11টায় দেশের অভ্যন্তরে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে নেত্রকোনায় পৌঁছায় এবং সেখানে চোরাচালানের একটি পপুলার রুট ব্যবহার করে, যেখানে 2টা পাইপলাইন সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গের ভিতর দিয়ে পাশে পার হয়ে যায়। যেখানে হাদিকে 12ই ডিসেম্বর গুলি করে হত্যার আধা ঘন্টার ভিতরেই দা ডিসেন্ট সর্বপ্রথম বলে যে এই দুজন হত্যাকারী আর কেউ নয়, তারা হচ্ছে যে ফয়সাল করিম এবং মোহাম্মদ আলমগীর শেখ, যারা কিনা হাদির নির্বাচনী টিমের সদস্য ছিলেন। তারপরেও
আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি, যেখানে বর্ডার বন্ধ হয়ে যায় 5টার পরে, সেখানে এই পাইপলাইন তাদেরকে 10টা থেকে 11টা এর ভিতরে ওদেরকে এই ভারতের বর্ডার পার করিয়ে দেয়। এরপরে তো বাংলাদেশের পুলিশ একাধিকবার বলেছে যে গ্রেপ্তার হয়েছে তারা ভারতে, ভারত স্বীকার করে না, বলেছে না গ্রেপ্তার হয়নি। এবং শেষ পর্যন্ত এই মাস কয়েক আগে ভারত স্বীকার করলো যে গ্রেপ্তার হয়েছে এই ফয়সাল করিম এবং আলমগীর শেখ, এবং তারা বর্তমানে কারাগারে আছে। আমার আসলে মনে হয় যে এই যে ফয়সাল করিম আলমগীর শেখ, তারা কি জানতো না যে পরিণতি কি হবে, নাকি তারা এমন একটি দেশের কাছ থেকে আশ্বাস পেয়েছিল যে তোমাদের কিছুই হবে না, এই কারণে তারা এই কাজ করা সাহস পেয়েছিল? খুনিরা খুন করার পর মোটরসাইকেলে আগারগাঁও, সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা আমিনবাজার, তারপর মানিকগঞ্জের কালামপুর হয়ে একটা প্রাইভেট কারে সরাসরি ময়মনসিংহের হালুয়াঘাটের মূল ফিলিং স্টেশনের আগে ফিলিপ এবং সঞ্জয় নামের 2 ব্যক্তি ওদের গ্রহণ করে। দেখেন কত পরিকল্পিত। ফিলিপ তাদের সীমান্ত পার করে ভারতে পুট্টি নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। এই দীর্ঘ পথে তাদেরকে ধরতে না পারাটা একটা ব্যর্থতা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা আসলেই হত্যাকাণ্ড নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি সুপরিকল্পিত মিশন, যেটা অলরেডি ফাঁস করে দিয়েছেন মমতা বলতে চান যে এই খুনটা আসলে ভারতের কেন্দ্রীয় সরকারই করিয়েছে, এবং তিনি প্রকাশ্যে বলতেছেন কাকে দিয়ে খুন করিয়েছে আমি সেটা জানি, এবং প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। সাংবাদিকরা বলতেছেন যদি বলেন বলছেন না আমি বলবো না। কিন্তু আমাদের আর বুঝতে বাকি নাই যে তিনি হাদি হত্যার কথাই বুঝিয়েছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে ফোন করে দেশের স্বার্থে হাদির খুনিদের গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখতে মমতাকে ফোন করেছিলেন। হাদির খুনিরা ভারতে যাওয়ার কয়েকদিন পরেই কিন্তু তারা গ্রেপ্তার হয়। তখন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে হাদির খুনিরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু তখন সঙ্গে সঙ্গে ভারতীয় পুলিশরা অস্বীকার করে, কিন্তু তারা কিন্তু এই 2 হত্যাকারীকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার পরে স্বয়ং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে ফোন করে বলে গোপন রাখেন আমাদের দেশের স্বার্থে। মমতা রেখেছিলেন 12ই ডিসেম্বর হাদি খুন হয়, 18ই ডিসেম্বর বা 19শে ডিসেম্বর ফয়সাল করিম এবং আলমগীর শেখকে ভারত গ্রেপ্তার করে আবার মমতাকে ফোন করে বলে অমিত শাহ যেটা প্রকাশ করবেন না আমাদের দেশের স্বার্থে। গ্রেপ্তার করার পরে তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতাই ছিল সবকিছু, কিন্তু আবার নতুন নাটক সাজিয়েছে 8ই মার্চ বলতেছে যে এই ফয়সাল করিম এবং আলমগীর শেখ তারা ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছিলেন বনগাঁ সীমান্তে, সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়, এখন তারা কারাগারে আছে। তাহলে আগে গ্রেপ্তার করে আপনারা কেন গোপন রাখলেন? কেন মমতাকে ফোন করে বললেন যে প্রকাশ করবেন না? পরে আবার গত 8ই মার্চ কেন আবার গ্রেপ্তার দেখালেন? এবং কেন মমতা ভারতের কেন্দ্রীয় সরকারকে বলতেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সব জানি? এটা একটি বিরাট রহস্য। আমি মনে করি যে এটা আসলে কোনো কাকতালীয় ঘটনা না, এটা হচ্ছে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এবং যেখানে বাইরের সরকার এবং বাইরের গোয়েন্দা সংস্থা জড়িত, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একদম পুরোপুরি স্পষ্ট হলো। এখন দেখি আমাদের সরকার কি পদক্ষেপ নেয়। ভালো থাকবেন। শরীফ ওসমান হাদিকে কারা খুন করেছে, কারা খুন করিয়েছে, এটি আজকে ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির যে বক্তব্য আমরা শুনেছি, সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি স্পষ্ট করে আজকে যেসব কথা বলেছে আমাদের আর কোনো কিছু বুঝবার বাকি নেই। বাংলাদেশ যে কতটা অনিরাপদ, বাংলাদেশের মানুষ যে কতটা অনিরাপদ, এটি আজকে সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে মমতা ব্যানার্জির মুখের কথায়। মমতা ব্যানার্জি কিন্তু তার যে কথার যে থ্রোয়িংটা ছিল, এখানে বিন্দু পরিমাণ আমি অন্য কোনো অভিনয় পাইনি, অথবা কোনো ধরনের পলিটিক্যাল রেটোরিক্যাল স্টেটমেন্ট দেয় মাঝে মধ্যে, সেরকম কোনো কিছু ছিল না। তিনি খুব স্পষ্টভাবেই তার দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ককে মাথায় রেখে তিনি যেভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে শরীফ ওসমান হাদির যারা খুনি, তারা যখন ভারতে মেঘালয় সীমান্ত দিয়ে পার হয়ে গিয়েছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আমলে, আসছি আমি, তারা এর জন্য দায়ী, বাংলাদেশের পক্ষে কারা দায়ী সেটা আমি বলছি। তবে যারা দেখছেন বন্ধুরা, আজকে ওসমান হাদির বিচার কেন হচ্ছে না, এটাও এখানে একই সূত্রে গাথা, এবং হবেও না, এটিও আমি আপনাদেরকে বলছি। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। এটি শুধুমাত্র কথার কথা, আমি জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সাথে এই কথাগুলি বলছি। কারণ হলো আজকে ওসমান হাদির বিচার যদি না হয়, কালকে আপনার ভাইয়ের বিচার হবে না, আমার হত্যার বিচার হবে না, কারো হত্যাকাণ্ডের বিচার হবে না, এটি ইঙ্গিত করছে। এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়ে গেছে তারা আরো সাহস পাবে এই ওসমান হাদির মতো এমন ভারতের যে শোষণ বিদ্বেষী ছিল, ভারতের শোষণের বিপক্ষে যেভাবে কথা বলেছিল, এবং ভারত যে আমাদের দেশে কতটা নগ্নভাবে বিভিন্ন হস্তক্ষেপ করে শেষ পর্যন্ত মানুষের জীবন নিয়ে খেলা করতে দ্বিধাবোধ করেনি। আমাদের বাংলাদেশে যে বিভিন্ন ধরনের মানুষের এরকম খুন করার প্রবণতা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে পরিকল্পনা মাফিক মানুষকে খুন করতে পেরেছে বা করার মতো সেই সক্ষমতা রেখেছে, এটি আমাদের দেশের জন্য ভয়াবহ একটি বিপদজনক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। মেঘালয় সীমান্ত পার হয়ে যেটি বলেছেন মমতা ব্যানার্জি, যে ওই পারে যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ, যার সাথে পশ্চিমবঙ্গের সরকারের সাথে বিজেপি সরকারের সম্পর্ক
একদম খুবই খারাপ এবং খুবই ভয়ঙ্কর। সেই অমিত শাহ বাংলাদেশের খুনির পক্ষে ফোন দিয়ে মমতা ব্যানার্জিকে বলতেছে এই খুনি যে মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে আপনার রাজ্যে এসছে এটি যেন কোনোভাবে বাংলাদেশের মানুষ অথবা অন্য কেউ যাতে না জানে, এমন নির্দেশনা বলুন আর অনুরোধ বলুন তিনি করেছেন। স্পষ্ট যে ভারতের সরকার ওসমান হাদিকে হত্যার পেছনে সবভাবে পরিকল্পনা থেকে শুরু সবকিছুর মধ্যে তাদের হস্তক্ষেপ ছিল। কিন্তু কারা ঘটিয়েছে, বাংলাদেশের পক্ষে কারা এটা নিয়ে কাজ করেছে, এটা বুঝবার বাকি আছে, বুঝবার বাকি নাই। আপনারা জানান, কমেন্টে লিখুন কারা এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী, আপনারা লিখুন। এবং এটা কেন, কারণ হলো সরাসরি যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ওসমান হাদি যে কতটা সোচ্চার ছিল, এবং তিনি বারবার ওসমান হাদি বলে গেছেন যে এদেরকে যদি আমরা আমাদের দেশ থেকে নিবারণ করতে না পারি তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র যতই 24 ঘটুক কখনোই তার জায়গায় বেশি দিন থাকবে না। এক হাদি চলে গেছে, লক্ষ হাদি কিন্তু সে তৈরি করে গেছে। হাদি ম্যাটার ছিল না, হাদির মুখ খারাপ ছিল, হাদি খুব খারাপ মানুষ ছিল, হাদি একজন অমানুষ ছিল, সব ঠিক আছে, কিন্তু হাদি ভারত নিয়ে যে কথাগুলি বলে গেছে সব কি ফেলে দেওয়ার মতো? হাদি কি নিজে কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি গেছে? হাদি কি কোনোদিন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করেছে? হাদি কোনোদিন কি কোনো সরকারের কাছে নিজের মাথা বিক্রি করেছে? কোনো দলের কাছে মাথা বিক্রি করে শুধুমাত্র ক্ষমতা রাজনীতি করার কথা বলে গেছে? বলে যায়নি। আজকে যারা হাদির হত্যাকে, আমি গতকালকে অনেকদিন পর আমাকে একজন জিজ্ঞাসা করছে, ভাই হাদি হত্যাকাণ্ডের বিচারের খবর কি? আমি গতকালকে দেখেন কি কাকতালীয় একটা ম্যাটার, অনেকদিন পর গতকালকে আমি হাদি হত্যাকাণ্ডের পর হাদির হত্যাকাণ্ডের বিষয়ে কম না হলো 50টা ভিডিও করেছে। আপনারা আমাকে কারা ফলো করছেন আমি জানি না, আপনারা দেখেছেন কিনা জানি না। আর অনেকদিন পর যখন অভিমান নিয়ে আর কথা বলা ছেড়ে দিয়েছিলাম, পরে অনেকদিন পর গতকালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা কোথায় আছে, আমি তো নিজে জানি না, আপনারা কেউ জানলে জানেন। সেখানে ওই স্ট্যাটাসের মধ্যে হাহারি এসছে অনেক। চিন্তা করছেন এটাই কি তার অপরাধ? সে সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে। আর আওয়ামী লীগ যারা তার হাহারি দিয়েছেন, এই বাংলাদেশ কি আপনাদের না? এই সার্বভৌমত্ব কি আপনারা ওন করেন না? আপনাদের প্রতি আপনারা সেই যে বলছেন আপনাদের প্রতি অবিচার করা হচ্ছে, এই অবিচারের কারণগুলি কি কখনো রিয়ালাইজ করছেন এখনো পর্যন্ত? আজকে আপনার গায়ে আমি জানি না কতটুকু আঁচড় পড়েছে, আপনারা সবাই কিন্তু নিজ থেকেই অনেকে পলাতক করেছেন। আপনাদের গায়ে যখন হাদির মতো এরকম আপনার পরিবারের কারো উপরে এমন হত্যাকাণ্ড হবে, আপনি কিভাবে এটাকে নেবেন? তখন কি আপনি এভাবে আপনার পরিবারের কারো হত্যাকাণ্ডের খবরের উপরে যদি মানুষ হাহা রিয়েক্ট করে, আপনার কেমন লাগবে? আমি জানি না। আজকে হাদিকে হত্যাকাণ্ডের মাধ্যমে আমি যেহেতু মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলেছে যে কারো যদি নাম বলি তাহলে বাংলাদেশে পুরা অনেক বড় ধরনের বিস্ফোরণ ঘটে যাবে। এ কথার মানে কি? মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা ব্যানার্জি আপনার প্রতি আমাদের বাংলাদেশের মানুষের যথেষ্ট ভালোবাসা রয়েছে, অনেক ভালোবাসা আছে, কারণ আপনি আপনার রাজ্যে মুসলিম হিন্দু সবাইকে নিয়ে আপনি একটি সুন্দর পরিবেশ নিয়ে থাকার চেষ্টা করেছেন। আপনার এখানে হয়তো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি থাকতে পারে, আপনি মুসলিম ভোট পাওয়ার জন্য করতে পারেন, বাট বিনিময়ে কি পাচ্ছে মুসলিমরা? সেখানে কিছুটা হলেও এখন বর্তমানের তুলনায় আপনার সময় ভালো ছিল, থাকার সম্ভাবনা আছে বলেই বাংলাদেশের মুসলিমরা হয়তো ভোট দিতে পারে না, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আপনাকে সবসময় সমর্থন দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনার সময় আপনি বাংলাদেশ থেকে যাওয়া কোনো খুনিকে সেরকমভাবে লালন পালন করেননি। কিন্তু আপনি যে কথা বলতে চেয়েছেন, আমরা চাই আপনি আরেকটু স্পষ্ট করে বলুন, ঝেড়ে কাশুন। আপনার কাছ থেকে আমরা চাই বাংলাদেশের এই ঐতিহাসিক একদম দেশ কাঁপানো হত্যাকাণ্ডের পেছনে কাদের হাত ছিল আপনি স্পষ্ট করুন। আরও অলরেডি স্পষ্ট করে দিয়েছেন। এরপরেও যদি আমরা না বুঝি, আর বাংলাদেশ সরকারকে বলবো, বর্তমান জনাব তারেক রহমান আপনার প্রধানমন্ত্রী, আপনি ভারতের সাথে কোনো কিছুতে ছাড় দিচ্ছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। ভারত আমাদের শত্রু না, আমি বারবার বলছি ভারত আমাদের শত্রু নয়, কিন্তু ভারতের কোনো অধিকার নাই আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে আমাদের দেশে গণতন্ত্রকে তাদের হস্তগত করে আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা, আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা কোনো অধিকার কোনোভাবেই নেই। সাবধান। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দীর্ঘদিন ধরেই দেশটির রাজনৈতিক মানচিত্রে একটি ব্যতিক্রমী রাজ্য হিসেবে পরিচিত। ধর্মীয় বৈচিত্র্য, ভাষাভিত্তিক সংস্কৃতি, বামপন্থী রাজনীতির ঐতিহ্য এবং সংখ্যালঘু প্রতিনিধিত্ব সব মিলিয়ে পশ্চিমবঙ্গকে প্রায় অন্যরকম ভারত বলা হতো। কিন্তু 2026 সালে এসে সেই চিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। 54 বছরের মধ্যে এই প্রথম পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় কোনো মুসলিম সদস্য নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্প্রসারিত মন্ত্রিসভায় 41 জন সদস্য থাকলেও সেখানে মুসলিম প্রতিনিধিত্বের সম্পূর্ণ অনুপস্থিতি ভারতের রাজনীতিতে গভীর প্রতীকী ও রাজনৈতিক বার্তা বহন করছে। চলুন মূল গল্পে যাওয়া যাক।
সোমবার ৩৫ জন নতুন মন্ত্রীর শপথ নেওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এই ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রীও হবেন একজন অসংখ্যালঘু, কারণ ৪১ জন মন্ত্রী সবাই হিন্দু। মন্ত্রীদের দফতর বন্টন বুধবার হওয়ার কথা। সোমবার ১৩ জন মন্ত্রিসভার সদস্য এবং ২২ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এদের মধ্যে ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তারা ৯ মে শপথ নেওয়া শুভেন্দু অধিকারী ও তার সঙ্গে থাকা আরো ৫ জন মন্ত্রিসভার সদস্যের সঙ্গে যুক্ত হলেন। পশ্চিমবঙ্গে ভোটারের প্রায় ১/৩ মুসলিম, তাই রাজ্যের সরকারে সংখ্যালঘু প্রতিনিধিত্ব প্রায় সব সময় ছিল। ব্যতিক্রমী ছিল হাতে গোনা কয়েকটি সময়ের একটি, যেটি হচ্ছে স্বাধীনতার পর গঠিত প্রথম সরকার, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রিমিয়ার প্রফুল্লচন্দ্র ঘোষ। এরপর ১৯৭২ সালে সিদ্ধান্ত শঙ্কর রায়ের কংগ্রেস সরকার থেকে শুরু করে গত ৫৪ বছরের প্রতিটি পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মুসলিম মুখ ছিল। দর্শক, স্বাধীনতা দেশভাগের পরে জনসংখ্যাগত পরিবর্তন এবং তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের কারণে ১৯৫২ সালের প্রথম বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে SM ফজলুর রহমান জয়ী হওয়ার আগ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারে কোনো মুসলিম সদস্য ছিল না। বিধানচন্দ্র রায় ও প্রফুল্লচন্দ্র সেনের মন্ত্রিসভায় তিনি প্রাণী সম্পদ, মৎস্য এবং স্থানীয় স্বশাসন বিভাগের মতো দফতরে দায়িত্ব সামলেছেন। তবে এরপর ১৯৬০-এর দশকের অস্থির রাজনৈতিক সময়ে স্বল্পস্থায়ী সরকারগুলোর ১-২টি ছোটখাটো ব্যতিক্রমী ছাড়া পশ্চিমবঙ্গের সব পূর্ণাঙ্গ সরকারে মুসলিম প্রতিনিধিত্ব ছিল। অন্তত ১৯৭২ সাল থেকে আর কোনো ব্যতিক্রম দেখা যায়নি। যেমন ১৯৫২ থেকে ৬৭ সালের কংগ্রেস সরকারের সৈয়দ কাজী আলী মির্জা ও মাহমুদ রফিক, ১৯৬৭ থেকে ৭১ সালের জোট আমলে মাহমুদ আমিন এবং ১৯৭২ থেকে ৭৭ সালের সিদ্ধার্থ শঙ্কর রায় সরকারের ABA গনি খান চৌধুরী, জয়নুল আবেদিন ও আব্দুস সাত্তার। বামফ্রন্টের ৩৪ বছরের শাসন আমলে আব্দুর রাজ্জাক মোল্লা, মাহমুদ আমিন, আনিসুর রহমান ও মুস্তফা বিন কাশেমের মতো মুসলিম মন্ত্রী ছিলেন। একইভাবে বিধানসভার ২ স্পিকার সৈয়দ আব্দুল মনসুর হাবিবুল্লাহ ও হাশিম আব্দুল হাকিম ছিলেন মুসলিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসন আমলে ফিরহাদ হাকিম, জাবেদ আহমেদ খান, মোহাম্মদ গুলাম রাব্বানী ও সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ আরো অনেকে সরকারের গুরুত্বপূর্ণ মুসলিম মুখ হিসেবে পরিচিত ছিলেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ভারতের পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় ২৭ থেকে ৩০% মুসলিম। স্বাধীনতার পর থেকে রাজ্যটির রাজনৈতিক বাস্তবতায় মুসলিম ভোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। কংগ্রেস, বামফ্রন্ট কিংবা তৃণমূল কংগ্রেস সব সরকারে মুসলিম মন্ত্রীদের উপস্থিতি ছিল প্রায় স্বাভাবিক বিষয়। ফলে বর্তমান পরিস্থিতি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি ভারতের পরিবর্তিত রাজনৈতিক ভাষ্য ও ক্ষমতার কাঠামোর প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। ভারতের রাজনীতিতে প্রতিনিধিত্বের প্রশ্ন কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমন একটি দেশে যেখানে ধর্ম, জাতপাত ও ভাষা রাজনৈতিক পরিচয়ের বড় অংশ করে দেয়। পশ্চিমবঙ্গে মুসলিম মন্ত্রী না থাকা মানে শুধু একটি সম্প্রদায়ের প্রতিনিধির অভাব নয়, এটি সেই ধারণাকেও চ্যালেঞ্জ করছে যে বড় সংখ্যালঘু জনগোষ্ঠীকে ক্ষমতার কাঠামোয় দৃশ্যমানভাবে অন্তর্ভুক্ত রাখা রাজনৈতিকভাবে প্রয়োজনীয়। বিশ্লেষকদের ধারণা, এই পরিবর্তনের পেছনে ভারতের জাতীয় রাজনীতির বৃহত্তর প্রবণতা কাজ করছে। গত ১ দশকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এমন এক রাজনৈতিক মডেল দাঁড় করিয়েছে যেখানে হিন্দু সংহতিকে কেন্দ্র করে সংখ্যাগরিষ্ঠ রাজনীতি শক্তিশালী হয়েছে। এই রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্ব আগের তুলনায় কম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও মুসলিম সদস্যদের সংখ্যা কমেছে, আর এখন পশ্চিমবঙ্গেও সেই প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গকে তুলনামূলক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হিসেবে দেখা হতো। বাম আমলে শ্রেণীভিত্তিক রাজনীতির ধর্মীয় বিভাজনকে কিছুটা আড়াল করে রেখেছিল। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট ব্যাংকের উপর অনেকাংশে নির্ভরশীল হচ্ছে। ইমাম ভাতা, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা কিংবা মুসলিম অধ্যুষিত এলাকায় উন্নয়ন প্রকল্প, এসব পদক্ষেপ বিজেপির সমালোচনার মুখে পড়েছিল তুষ্টিকরণ রাজনীতি হিসেবে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এসে সেই রাজনীতির বিপরীত বার্তা দিতে চাইছে বলেই মনে হচ্ছে। তাদের বক্তব্য হলো, সরকার ধর্মভিত্তিক নয়, নাগরিক ভিত্তিক হবে। ফলে মুসলিম মন্ত্রী না থাকাকে তারা যোগ্যতা ও রাজনৈতিক বাস্তবতার ফল হিসেবে দেখাতে চাইতে পারে। কিন্তু সমালোচকদের প্রশ্ন হলো, যেখানে রাজ্যের প্রায় ১/৩ মানুষ মুসলিম, সেখানে একজনও মুসলিম মন্ত্রী না থাকা কি সত্যি কেবল কাকতালীয়? দর্শক, পশ্চিমবঙ্গের মুসলিম শূন্য মন্ত্রিসভা আসলে ভারতের রাজনীতিতে একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এই ঘটনাকে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য অশনি সংকেত হিসেবে তুলে ধরছে। তাদের দাবি, এটি কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং ভারতের বহুত্ববাদী চরিত্রকে দুর্বল করার প্রক্রিয়ার অংশ। অন্যদিকে বিজেপি বলছে, মন্ত্রিসভা ধর্মীয় কোটা মেনে গঠন করা হয় না, তাদের মতে উন্নয়নই হবে মূল পরিচয়। কিন্তু বাস্তবে ভারতের মতো বৈচিত্র্যময় সমাজে পরিচয়ের রাজনীতি পুরোপুরি অস্বীকার করা কঠিন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদেরকে মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো খবর নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।